মাকে কিছুতেই ব্যাপারটা বোঝাতে পারে না রণ, মানে রণদেব। মিমি মেয়েটা যে বিশেষ সুবিধের নয়, এটা সে অনেক দিন আগে থেকেই বুঝেছে। শুধু তাই নয়, রণদেবের ধারণা ছোটবেলার থেকে সে মনে মনে রণকে ভালোবাসে বলে যে একটা হুজুগ মিমি তুলেছে, সেটাও সর্বৈব মিথ্যা। এর আগে অন্য ছেলের সঙ্গে মিমির সম্পর্কের কথা জানে রণদেব, কিন্তু মা কোনো কথা শুনতে নারাজ। মিমিকেই তার পছন্দ। তুমি বুঝতে পারছো না মা, ওকে আমার খুব সুবিধাবাদী মনে হয়। ও আমাকে দেখে নয়, আমার কোম্পানি দেখে আমাকে বিয়ে করতে চাইছে। মাকে বোঝানোর চেষ্টা করে রণ। আমি জানি কেন তুই ওরকম বলছিস, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবি বলে, তাই না? মার পছন্দের তো কোনো দাম নেই তোর কাছে। অভিমান ঝরে পড়ে মালিনী দেবীর গলায়। ওরকম ব্যাপার নয় মা, তুমি না চাইলে আমি অনন্যাকে বিয়ে করব না। অনন্যাকেও সে কথা বলে রেখেছি আমি। স্বামী মারা যাবার পর একমাত্র ছেলে রণদেবকে অনেক কষ্টে মানুষ করেছেন মালিনী। যদিও টাকা পয়সার কোনো অভাব ছিল না, বরং প্রয়োজনের তুলনায় অনেক বেশিই ছিল। কিন্তু স্বামীর বিজনেসের হাল ধরা ছোট্ট রণকে ঠিকঠাক শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, এসব একা হাতে সামলানো তার কাছে বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। ছেলে তার প্রাণ। রণদেবের কাছেও মাই সব। মার কথা তার কাছে বেদবাক্য। কিন্তু জীবনসঙ্গী নির্বাচনের সময় হতেই মায়ের সঙ্গে মতবিরোধ শুরু হয়েছে রণর। সহজ সরল ভালো মানুষ মালিনী আজকালকার ছেলেমেয়েদের জটিল মনস্তত্ত্ব অত বোঝেন না। বান্ধবী সুমনার মেয়ে মিমিকে তার অনেক দিন থেকেই বেশ পছন্দ। চেনাশোনার মধ্যে হবে, বাইরের কোনো মেয়ে কেমন হবে কে জানে। একমাত্র ছেলের বউ হিসেবে মিমির চেয়ে ভালো যে আর কেউ হতে পারে, সেটা তিনি মনে করেন না। বন্ধু সুমনাকে প্রস্তাবটা দেওয়ার পর সে একেবারে লুফে নিয়েছে প্রস্তাবটা। এমনকি মেয়েকে সঙ্গে নিয়ে দুবার ঘুরেও গেছে রণদের বাড়ি থেকে। তখনই রণর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছে মিমি, যেটা রণর একেবারেই পছন্দ হয়নি। তোর কি মনে হয়, তুই এত বড় সম্পত্তির মালিক না হলে তোকে অনন্যা পছন্দ করতো? ছেলেকে জিজ্ঞেস করেন মালিনী। তোমাকে আর কতবার বলবো মা, যে আমার পরিচয় না জেনেই অনন্যা আমাকে ভালোবেসেছিল। রিলেশন হওয়ার অনেক দিন পর ও জানতে পেরেছিল যে আমি একটা কোম্পানির মালিক, বলে রণ। মাকে সে একেবারেই দুঃখ দিতে চায় না। মা যদি অনন্যাকে না মেনে নিতে পারে ঠিক আছে, কিন্তু মিমিকে বিয়ে করতে সে কিছুতেই পারবে না। তার মন বলছে মিমিকে বিয়ে করলে ভবিষ্যতে অনেক প্রবলেম হবে। বেশ কিছুদিন মান অভিমান বাদানুবাদের পর মালিনী ঠিক করলেন তিনি টেস্ট নেবেন, মিমি এবং অনন্যা দুজনেরই। যে পাস করবে তার সঙ্গেই তিনি ছেলের বিয়ে দেবেন। মার জেদের কাছে হার মানতে বাধ্য হলো রণ। শর্ত অনুযায়ী অনন্যাকে আগে থেকে কিছু বলা যাবে না। রণ রাজি হলেও মালিনী কোনো রিস্ক নেবেন না। ছেলের হাত থেকে মোবাইল ফোন কম্পিউটার সব নিয়ে নিজের কাছে রেখে দিলেন তিনি, যাতে চাইলেও রণ অনন্যার সঙ্গে যোগাযোগ করতে না পারে। মিমিকে ফোন করে দরকারি কথা বলবেন বলে পরের দিন বাড়িতে আসতে বললেন তিনি। পরের দিন নির্দিষ্ট সময়ে মিমি এলো বাড়িতে। প্রাথমিক কিছু কথাবার্তার পর মালিনী দেবী পুরনো একটা সোনার বালা পরিয়ে দিলেন মিমির হাতে। তারপর বললেন, এর চেয়ে বেশি কিছু এখন দিতে পারলাম না মা, এটা আমার বালা, ভালোবেসে দিলাম তোমাকে। ঠিক আছে আন্টি, শুকনো হাসি হেসে বলল মিমি।
বালাটা যে তার একেবারেই পছন্দ হয়নি সেটা তার মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। এখন দিতে পারলাম না, কিন্তু পরে নিশ্চয়ই অনেক ভালো ভালো গয়না দিতে পারবো তোমাকে। শুধু এই খারাপ সময়টা কেটে যাক, তারপর তো যা থাকবে সব তোমারই হবে। কি খারাপ সময় আন্টি? মিমির চোখে মুখে কৌতূহল ফুটে উঠল। আর বলো না মা, বিশাল বড় লস হয়েছে আমাদের কোম্পানির। আমরা একেবারে দেউলিয়া হয়ে গেছি। সে কি? এটা তো জানতাম না। উত্তেজনায় উঠে দাঁড়ালো মিমি। বসো মা, ভয় পেও না। আমার বিশ্বাস আমার রণ সব কিছু ঠিক করে দেবে। সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। দেখো, ওর ওপর আমার অনেক ভরসা আছে। মিমির হাত ধরে বললেন মালিনী। আই এম সো সরি। আপনাদের কথা শুনে সত্যিই খারাপ লাগছে। কিন্তু আন্টি, এই রকম সময়ে বিয়েটা, মানে আমি বলছিলাম কিছুদিন পরে করলে হয় না? কেন মা, বিয়ে না হওয়ার কি আছে? ওরকম অবস্থা তো নয় যে তোমাকে খেতে দিতে পারবো না। প্লিজ মা, এরকম বলো না। আমার বয়স হয়েছে, ছেলের বিয়েটা দিতে পারলে মনে অনেক শান্তি পাবো। না করো না, অনুনয় করলেন মালিনী। ঠিক আছে আন্টি, আমি এখন যাই। মা আপনার সঙ্গে পরে কথা বলবে। সে কি, রণর সঙ্গে দেখা করবে না? ও ওপরে ওর ঘরেই আছে। পরে একদিন আসবো, আজ একটু তাড়াতাড়ি যেতে বলেছে মা, বলে তড়িৎ গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল মিমি। অবাক হয়ে গেলেন মালিনী। এই মিমি অন্যান্য দিন রণর সঙ্গে একান্তে একটু সময় কাটানোর জন্য ছটফট করে, অথচ আজ সুযোগ পেয়েও রণর ঘরে গেল না। মনে মনে একটু দমে গেলেন তিনি। দেখলে তো, আমি বলেছিলাম না? পেছন থেকে বলে উঠল রণ, মুখে তার যুদ্ধজয়ের হাসি। এখনই এত হাসার কিছু নেই। হতেও পারে সত্যি ওর অন্য কাজ আছে, বললেন মালিনী। হতেই পারে। মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল রণ। এবার অনন্যার পালা। রণর ফোন থেকে অনন্যাকে ফোন করলেন মালিনী। ফোন রিসিভ করেই উদ্বিগ্ন গলায় অনন্যা বলল, কি ব্যাপার? কাল রাত থেকে ফোন অফ করে রেখেছ? কতবার কল করেছি, কত মেসেজ পাঠিয়েছি। কি হয়েছে তোমার? রণ, তুমি ঠিক আছো? আমি রণর মা বলছি। আপনি? রণর কি হয়েছে আন্টি? অনন্যার গলায় অস্থিরতা ভালো করেই টের পেলেন মালিনী। কিছু হয়নি, ও একদম ঠিক আছে। তুমি একবার আমাদের বাড়ি আসতে পারবে মা? তোমার সঙ্গে কথা আছে। আমি এখনই আসছি আন্টি। আধ ঘন্টা পর হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল অনন্যা। ছেলেকে সঙ্গে নিয়েই তার জন্য ওয়েট করছিলেন মালিনী। কি ব্যাপার, কি হয়েছে? রণর পাশে বসে জিজ্ঞেস করল অনন্যা। আমি বলছি কি হয়েছে, তার আগে বলো, শরবত খাবে না চা? জিজ্ঞেস করলেন মালিনী। খাওয়া পরে হবে, আগে বলুন কি হয়েছে। কাল রাত থেকে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বলল অনন্যা। তোমাকে আমার ছেলে পছন্দ করেছে, তোমাকেই বিয়ে করতে চায়। সেজন্য তোমার মা বাবার সঙ্গে কথা বলতে হবে আমাকে। কিন্তু তার আগে আমি তোমাকে কয়েকটা কথা জানিয়ে রাখতে চাই, যাতে পরে তুমি কোনো অভিযোগ করতে না পারো। বলুন না আন্টি, কি বলতে চান? বিজনেসে আমাদের বিরাট বড় লস হয়েছে, আমরা দেউলিয়া হয়ে গেছি। সে কি? আমি তো এসবের কিছু জানি না। রণ, তুমি আমাকে জানাওনি কেন? ও আর কি বলবে? কেউ কখনো বলতে পারে যে হঠাৎ করে আমি নিঃস্ব হয়ে গেছি? কেন বলতে পারবে না? তার মানে কি তুমি আমাকে নিজের ভাবো না রণ? দুঃখী দুঃখী মুখে জিজ্ঞেস করলো অনন্যা। চুপ করে বসে থাকলো রণ। আচ্ছা শোনো, তার মানে এই নয় যে আমরা তোমাকে খাওয়াতে পারবো না। আমার বিশ্বাস
আমার ছেলে কঠোর পরিশ্রম করে আবার সব আগের মতো অবস্থায় ফিরিয়ে আনবে। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কতদিনে কেউ জানে না। এরকম অবস্থায় তুমি কি চাও? আমি কি তোমার মা বাবার সঙ্গে কথা বলবো? শুকনো মুখে বললেন মালিনী। অবশ্যই বলবেন আন্টি, কিন্তু তার আগে বলুন, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? জানি আমাদের ক্ষমতা বিশাল কিছু নয়, কিন্তু তবু যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তো। অনন্যার গলায় সমবেদনা। হেল্প? না না, তুমি কেন হেল্প করতে যাবে? তার মানে আমাকে আপনারা সত্যিই নিজের ভাবতে পারছেন না? কেন আন্টি, আমি কেন হেল্প করতে পারবো না? আমার বিয়ের জন্য বাবা কিছু টাকা জমিয়ে রেখেছে, কিছু গয়নাও বানানো আছে। সেগুলো যদি আমি রণকে দিই তাহলে নিশ্চয়ই ওর অনেকটা সুবিধে হবে। তারপর বিয়েটা হয়ে গেলে আমি না হয় একটা চাকরিতে ঢুকে যাব, তখন আর কোনো অসুবিধে হবে না। জমানো টাকা পয়সা দিয়ে দিলে বিয়েটা হবে কি করে? জিজ্ঞেস করলেন মালিনী। রেজিস্ট্রি ম্যারেজ করে নেব। একদম বেশি খরচ করা যাবে না আন্টি। দেখো, সব মেয়েরই তো নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। তোমারও তো নিশ্চয়ই আছে। তোমার বাবা মাও তো চাইবেন ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে। আপনাকে মা বাবার চিন্তা করতে হবে না আন্টি, ওরা ঠিক রাজি হয়ে যাবে, সে দায়িত্ব আমার। কিন্তু চিন্তান্বিত গলায় কিছু বলতে যান মালিনী। তাকে থামিয়ে দিয়ে অনন্যা বলে ওঠে, কোনো কিন্তু নয় আন্টি। আমি জানি রণ তার কোম্পানিকে কতটা ভালোবাসে। আপনি প্রাণ দিয়ে একে এতদিন আগলে এসেছেন। কোনো মূল্যের বিনিময়ে এই কোম্পানিকে ডুবে যেতে দেওয়া যাবে না। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। দরকার হলে দিন রাত এক করে পরিশ্রম করে টাকা জোগাড় করব আমরা। অনন্যার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মালিনী। তার নিজের মেয়ে থাকলে নিশ্চয়ই এই কথাটাই বলতো। কতটুকুই বা চেনা তার এই মেয়েটার সঙ্গে, কিন্তু কথা শুনতে শুনতে তাকে নিজের বড্ড আপন মনে হলো মালিনীর। না, ছেলে তার কোনো ভুল করেনি, বরং তিনিই মানুষ চিনতে ভুল করেছিলেন। বন্ধুর মেয়ে হওয়া সত্ত্বেও তাদের বিপদের কথা শুনে পাশে থাকা তো দূরের কথা, একটা সান্ত্বনা বাক্য বেরোয়নি মিমির মুখ থেকে। কোনো রকমে এখান থেকে পালিয়ে বেঁচেছে যেন। আর কোনো কথা না বলে অনন্যার জন্য চা টিফিন বানাতে নির্দেশ দেন মালিনী। ছেলেকে চোখের ইশারায় বলে দেন অনন্যাকে নিজের ঘরে নিয়ে যেতে। খুশি হয়ে অনন্যাকে নিয়ে ওপরে চলে যায় রণ। মিনিট 5 পর ফোন আসে বন্ধু সুমনার। বল সুমনা। কী রে, কী ব্যাপার? মিমি বলছিল তোদের নাকি বিশাল বড় লস হয়েছে। হ্যাঁ রে, ওই আর কি। তো এই অবস্থায় মিমির হাতে ওই বালা পরানোর কি দরকার ছিল তোর? মানে আমি বলতে চাইছি, সোনাটা তোদের কাজে লাগতে পারতো। আর এমনিতেও এখনই তো তুই আর ছেলের বিয়ে দিতে পারবি না। এদিকে আমার মেয়েরও তো বয়স হচ্ছে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এই তো সেদিনই একটা খুব ভালো সম্বন্ধ এলো। ছেলে বিদেশে থাকে, বিরাট বড় চাকরি করে। তা আমি তো না বলে দিলাম। এখন দেখছি ভুল করেছি, ইনিয়ে বিনিয়ে বললেন মিমির মা সুমনা। না রে, একদম ঠিক বলেছিস তুই। রণর কোনো ভরসা নেই, কবে যে আবার ভালো করে উঠে দাঁড়াতে পারবে। তার চেয়ে তুই বরং অন্য জায়গায় মিমির বিয়ের ব্যবস্থা কর। কথাগুলো বলে ফোনটা কেটে বড় করে একটা নিঃশ্বাস নিলেন মালিনী। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচা গেল। বন্ধুকে কি করে না বলবেন সেটা চিন্তা করছিলেন তিনি। এখন বুঝতে পারছেন যাকে তিনি বন্ধু ভাবছিলেন সে আসলে কোনো দিনই তার বন্ধু ছিল না।